ইরফান এয়ারপোর্টে পৌঁছেছে ঘণ্টাখানেক আগে। ঘড়িতে সময় 11টা। ইরফান একটু পর পর দৃষ্টি ঘুরিয়ে দেখে কাঙ্ক্ষিত ব্যক্তির উপস্থিতি আছে কিনা। বরাবরই ব্যর্থ হলো। ঠোঁটের ফাঁকে সিগারেট চেপে রাখা। একটু পর পর শূন্যে ধোঁয়া ছাড়ে। শুদ্ধকে দেখল একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে কারোর সাথে। না, শুদ্ধ তার সাথে আসেনি। বরং শুদ্ধ জানেই না ইরফান এখানে এসেছে। আর না তো ইরফান জানত। তবে ইরফান শুদ্ধকে এখানে দেখে অবাক হয়নি। বেশ কিছুক্ষণ পর শুদ্ধ ইরফানকে দেখে অবাক হয়। এগিয়ে এসে বলে, ইরফান তুই এখানে। ইরফান তাকালো না শুদ্ধর দিকে। হাতের অবশিষ্ট সিগারেট টুকু টানতে টানতে কৌতুক স্বরে বলে, বিজনেসের কাজ শেষ হয়েছে। শুদ্ধ থতমত খায়। সে তো বলেনি ব্যবসার কাজে এসেছে। ইরফান সিগারেট টুকু শেষ করে অবশিষ্ট অংশ ছুঁড়ে ফেলে শুদ্ধর দিকে তাকিয়ে বলে, নাসিম কোথায়? শুদ্ধ শুদ্ধ চুপ থাকে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে অনুরোধের সুরে বলে, প্লিজ বল, ও কোথায়? তুই জানিস ও কোথায়? শুদ্ধ অবাক হয়। ইরফান রিকোয়েস্ট করছে। ব্যাপারটা ঠিক হজম হলো না শুদ্ধর। ইরফান শুদ্ধকে চুপ থাকতে দেখে বলে, নাসিম কি আমার জন্য এই দেশ ছেড়েছে? শুদ্ধ এবার উত্তর করে, তোর জন্য দেশ ছাড়বে কেন? ইরফান দীর্ঘশ্বাস ফেলে বলে, বিয়ে করার ভয়ে। শুদ্ধ এবার বলে, এরকম নয় ইরফান, শব্দ জানিস। ওর জন্য এই দেশে থাকাটাই কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। এজন্যই চলে গিয়েছে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, সব জানিস দেখছি। কোথায় আছে সে? শুদ্ধ গলা চেড়ে বলে, আমি জানি না। বাসায় যা। আমিও বাসায় যাচ্ছি। ফারাহ বাসায় একা আছে। নাসিমের আজ আসার কথা ছিল, তাই না? ইরফানের কথায় শুদ্ধ ভীষণ অবাক হয়। নিজেকে সামলে বলে, আমি জানি না। কথাটা বলে শুদ্ধ আর এখানে দাঁড়ালো না। ইরফান পিছন থেকে ডাকে, শুদ্ধ। শুদ্ধ তার বাইকে বসে ইরফানের দিকে তাকায়। মৃদুস্বরে বলে, বল। ইরফান দীর্ঘশ্বাস ফেলে ছোট করে বলে, নাথিং। স্বামীয়ার ঘরের এক কোণায় হাঁটু মুড়ে বসে নিঃশব্দে চোখের পানি ফেলছে। স্বামীয়ার কাজিন সীমা অসহায় চোখে স্বামীয়ার দিকে চেয়ে আছে। বাড়িতে আসার পর তার বাবা স্বামীয়াকে কথা শুনিয়েছে অনেক। স্বামীয়ার জন্য এই পাত্রটাও ফিরে গিয়েছে। তার বাবা স্বামীয়াকে সহ্য করতে পারে না এমন নয়, কিন্তু বারবার কারণ ছাড়া বিয়ের ব্যাপারে এমন অবহেলা করায় আজ বকেছে। সীমা ভাবছে স্বামীয়া তার বাবার দুটো কথা শুনে কেঁদে ভাসাচ্ছে। এগিয়ে গিয়ে স্বামীয়ার পাশে বসে স্বামীয়ার কাঁধে হাত রেখে ডাকে, স্বামীয়া। স্বামীয়া তার চাচাতো বোনের ডাকে মাথা তুলে তাকায়। সীমা স্বামীয়াকে দেখে ভীষণ অবাক হয়। মেয়েটি তার বাবার সামান্য কথায় এত কেঁদেছে। তার বিশ্বাস হয় না। অবাক হয়ে বলে, কি হয়েছে রে তোর? এভাবে কাঁদছিস কেন? স্বামীয়া ভাঙা গলায় বলে, শুদ্ধ সাহেবের বিয়ে হয়ে গিয়েছে রে। সীমা অসহায় দৃষ্টিতে তাকালো। এবার বুঝলো আসল কাহিনী। দীর্ঘশ্বাস ফেলে বলে, বিয়ে তো হবেই। কতদিন আর সিঙ্গেল থাকবে? তুই কাঁদছিস কেন? স্বামীয়া দুঃখ হাতের মাঝে মুখ রেখে আবারও ভাঙা গলায় বলে, আমার না খুব কষ্ট হয় বোন, জানিস। শুদ্ধ সাহেবের ভালোবাসা না পাওয়ার কষ্ট আমার পিছু ছাড়ে না। আমি কি করব সীমা? সীমা স্বামীয়াকে জড়িয়ে ধরল। স্বামীয়া মেয়েটা এত ইমোশনাল কেন বুঝতে পারে না। কত মাস পেরিয়ে গেল, অথচ মেয়েটা এখনো সেই লোকের জন্য বসে বসে কাঁদছে। আর ওদিকে সে তো দিব্যি বিয়ে করে সংসার করছে। করবে নাই বা কেন? সে আরেকজনকে ভালোবাসে। স্বামীয়াকে চিনতই না। অথচ মেয়েটা তবুও কেমন কষ্ট পাচ্ছে। সীমা স্বামীয়ার পিঠে হাত বুলিয়ে বলে, তুই কি ওই লোককে ভুলবি? কোন শাহরুখ খান রে সে? জীবন তোর দিকে একবার তাকালো না। আর তুই তার জন্য কেঁদে মরিস। স্বামীয়ে নিঃশব্দে চোখের পানি ফেলে। একটু পর সীমাকে ছেড়ে থেমে থেমে বলে, ভালোবাসার জন্য শাহরুখ খান হতে হয় না। ভালোবাসার কারণ ছাড়াই হয়ে যায়। আবার ভুলে যাওয়ার জন্য হাজারটা কারণ থাকলেও ভোলা যায় না। সীমা কিছু বলল না। এই মেয়ের আবেগ নিয়ে তার সেই লেভেলের চিন্তা হয়। কবে না জানি পা বুক লই হয়ে যায়। স্বামীয়া হাঁটুতে চিবুক ঠেকিয়ে আনমনা হয়। চোখ থেকে টুপুটুপ করে পানি গড়িয়ে পড়ে। সময় বহমান। কখনো কারোর জন্য থেমে থাকেনি, আর না তো আজ থেমেছে। এই তো চোখের পলকে কখন যে আরো 6 মাস পেরিয়েছে, কেউ বুঝতেই পারল না। ইরফান সেদিন নাসিমের খোঁজে গেলেও কোনো খোঁজ পায়নি নাসিমের। বুক ভরা হতাশা নিয়ে বাড়ি ফিরেছিল। এরপর থেকে বসে থেকেছে এমন নয়, সবসময় কোনো না কোনোভাবে খোঁজ চালিয়েছে। কিন্তু সে বরাবরই হতাশ হয়েছে। থেকে থেকে নিজেকে অসহায় লাগে। এইভাবে হাওয়া যাওয়া কি ঠিক? মাইনার সেকেন্ড ইয়ারের আরো 6 মাস পেরিয়েছে।
আর কয়েক মাস পরেই তার এইচএসসি এক্সাম। ইনার একটি ফুটফুটে ছেলে সন্তান হয়েছে, যার নাম রেখেছে প্রিন্স। প্রিন্সের 2 মাস চলছে। মাইরা কয়েকদিন পর পরই ইরফানকে টেনে নিয়ে যায়। প্রিন্সকে দেখে আসে। মাইরার বেশ লাগে। ছোট্ট একটা বাচ্চা, ওজন নেই বললেই চলে, কেমন চোখ বড় বড় করে চেয়ে থাকে। মাইরা আর মিলা 3টি ক্লাস করে মাঠের কোনায় এসে বসেছে। এখন ক্লাস নেই, আবারও 30 মিনিট পর ক্লাস। মাইরাকে চুপ দেখে মিলা মাইরাকে ঝাঁকিয়ে বলে, কি রে, কি হয়েছে তোর? এমন মনমরা বসে আছিস কেন? তোর জামাই কিছু বলেছে? মাইরার চোখের কোণে পানি ছিল, যেটা মিলার চোখ এড়ায় না। মিলা অবাক হয়। মাইরা দ্রুত নিজেকে সামলে হেসে বলে, উনি অনেক ভালো। মিলা চোখ ছোট ছোট করে বলে, তার মানে অতি সুখে কাঁদছিলি? মাইরা হেসে ফেলল। একটু পর হাসি থামিয়ে মিলার দিকে চেয়ে ডাকে, মিলা। মিলা এগিয়ে এসে মাইরাকে জড়িয়ে ধরে। মাইরা হাসল। এই হ্যাবিটটা মিলার মাঝে তার থেকে গিয়েছে। প্রথম প্রথম মিলা ছ্যাতো করে উঠত, আর এখন নিজেই এগিয়ে আসে। মিলা মাইরার পিঠে হাত বুলিয়ে বলে, ফিডার খাবি ময়না? আমার ফিডার নাই, যা আছে তা বাচ্চার হোক। মাইরা মিলাকে ছেড়ে মিলার কাঁধে থাক পপ রমেরে বলে, বে আ দ বজাতো। মিলা দাঁত কেলিয়ে হাসল। মাইরা হাসল না। তার ভালো লাগছে না। ইরফান তার কাছে আসে না, কারণ জানে না সে। মাইরা ব্যাপারটাকে আগের তেমন আমলে নেয়নি, কিন্তু এখন কেমন যেন অদ্ভুত লাগে। মাইরার মনে আছে, 1 বছর আগে বিয়ের একদিন আগে ইরফান তার কাছে এসেছিল। এরপর বিয়ের রাতে ইরফানের হঠাৎ কি হলো কে জানে, মাথা ব্যথা নিয়ে ঘুমিয়ে গেল। এরপর থেকে ইরফানকে সে তার কাছে আসতে দেখেনি। ইরফানের কি তাকে ভালো লাগে না? কথাটা ভাবতেই মায়রার চোখের কোণে আবারও পানি জমল। মিলা মায়রাকে ঝাঁকিয়ে বলে, এই মায়রা, কি হয়েছে তোর? কিছু বলছিস না কেন? মায়রা মাথা নিচু রেখে নির্জীব গলায় বলে, শিশরাজ হয়তো আমাকে আর পছন্দ করে না। মিলা মিলা অবাক হলো মায়রার কথায়। মায়রার কাঁধে হাত দিয়ে বলে, এসব ফাল তুই কথা কেন বলছিস? মায়রা যদিও বিব্রতবোধ করে, তবুও নিজের মাঝের কথাগুলো জড়তা নিয়ে প্রকাশ করে। শিশরাজ আমার কাছে আসে না। মিলা মিলা ভ্রু কুঁচকে বলে, আসে না মানে? এই তো দেখি ডেইলি তোকে কলেজে নামিয়ে দিয়ে যায়, আবার নিয়ে যায়। মায়রা চুপ করে থাকলো। মিলা মায়রাকে ঠেলে বলে, কি হয়েছে বলবি? মায়রা আমতা আমতা করে বলে, মানে, বিয়ের পর থেকে উনি আমার কাছে একবারও আসেনি। মিলা বোধহয় এবার কথাটা ধরতে পেরেছে। অবাক হয়ে বলে, দা আঞ্জা তুই খাইছিস নাকি আমাকে খাওয়াইছিস? ঘরে বউ রেখে কোন মহান পুরুষ বসে বসে আঙুল চুষবে, আর বউকে আরামে ঘুমাইতে দিবে? মায়রা বিরক্ত হয়। রে গে বলে, তুই ভালোভাবে কথা বলতে পারিস না? মিলা অসহায় মুখ করে বলে, ভালোভাবেই তো বললাম। মায়রা কিছু বলল না। মিলা একটু থেমে চোখ ছোট ছোট করে বলে, তোর জামাই তোকে মনে হয় ঘুমের ওষুধ খাওয়ার রে মায়রা, তাই তুই কিচ্ছু জানতে পারিস না। আহারে, আফসোস করিস না ময়না, আমি তোর জামাইকে ভূত সেজে বলে দিব। মায়রা স্বামীকে কাছে আসার ব্যাপার না বুঝতে পারায় কষ্ট পাচ্ছে। মায়রা মিলার গালে আলতো হাতে থাক পপ র দিয়ে বলে, আর একটা বাজে কথা বললে, তোর একদিন তো আমার 10 দিন। একটু থেমে বলে, সে নিজেই আমাকে রেখে ঘুমিয়ে যায়। মিলা তার ডান গালে হাত বুলিয়ে ভাবুক ভঙ্গিতে বলে, তাহলে কি তোর বড়লোক জামাইয়ের মেয়ে দোষ আছে? কথাটা বলেই মুখ চেপে ধরে। মায়রা আজ তাকে রেই ফেলবে। ভাবনার মাঝে মায়রা মিলাকে মাঠের মাঝে উল্টে ফেলে ও রা তে ও রা তে বলে, আবার উনার নামে বাজে কথা বলছিস? তোকে তো মেরাই দম নিব আমি। মিলা কোনোরকমে মায়রার থেকে নিজেকে ছাড়িয়ে মায়রাকে দুটো পপ র দিয়ে দৌড় লাগায়। পিছু পিছু মায়রাও দৌড় দেয়। মিলা কিছু দূর গিয়ে দাঁড়িয়ে পড়লে মায়রা মিলাকে আরেকটা লাগায়। মিলা অসহায় মুখ করে বলে, আরে মা থামো। ইস, আমারে সরকারি পাইছিস? তুই সমাধানের জন্যই তো আমাকে বললি। সমাধান দেওয়ার জন্য একটু উল্টাপাল্টা বলতে হয়। আয় এখন তোকে সুন্দর সমাধান দিই। মায়রা আর কিছু বলল না। মিলা স্বাভাবিক হয়ে বলে, কারণ তো আমার চেয়ে তুই ভালো বলতে পারবি, কারণ তুই তার বউ। কিন্তু আমি বলি কি, তুই নিজে থেকেই একটু ট্রাই কর। হয়তো সে তোর থেকে কোনো কারণে কষ্ট পেয়েছে। এছাড়া তো মাথায় কিছু আসছে না, যেহেতু তোর কথা মতো তোর স্বামী সতী সাবিত্রী। মায়রা চোখ মুখ কোচকাল। তার শিশরাজকে এই বেদ্যপ মেয়ে বানিয়ে দিচ্ছে। মায়রা কোমরে হাত দিয়ে বলে, তোর স্বামী যেন সত্যি সত্যি সতী সাবিত্রী হয়,
সেই ব্যবস্থা করব আমি, বেদ্যপ। মিলা মিটমিটিয়ে হাসল। এর স্বামীকে নিয়ে কিছু বললেই কেমন জ্বলে ওঠে। ভালোই লাগে। মায়রাকে ঠেলে বলে, আগে আমার বিয়ে হোক, তুই তোর স্বামীকে নিয়ে ভাব যা। ডট ডট। কলেজ শেষে মায়রা, মিলা জন হাত ধরে বেরিয়ে যাচ্ছিল। মায়রার সামনে তাকালে ইরফানকে দেখে মুখ হাসি ফুটল। মিলা মায়রার দিকে চোখ ছোট ছোট করে তাকালো। স্বামীকে দেখেই হাসি ফুটেছে। আহা ভালোবাসা। তার জীবন সিঙ্গেল হলেও বান্ধবীর ভালোবাসা দেখেই পেট মন সব ভরে যায়। ভাবনা রেখে নিজের হাত মায়রার হাত থেকে ছাড়িয়ে নেয়। মায়রা ইরফানের কাছাকাছি চলে এসেছে। মিলা পিছন থেকে মায়রাকে ধাক্কা দেয়। মায়রা বেচারি ইরফানের দিকে চেয়েছিল। ইরফান একপাশে দাঁড়িয়ে ফোনে কিছু করছিল। ইরফান হঠাৎই চোখ তুলে সামনে তাকালে দেখল মায়রার কেমন হুমড়ি খেয়ে পড়ছে ভাব। ইরফান দ্রুত পা এগিয়ে গিয়ে মায়রাকে আগলে নেয়। মেয়েটা পড়তে পড়তে বেঁচেছে। মিলা একটু দূরে দাঁড়িয়ে মুখ লুকিয়ে হাসছে। বিড়বিড় করে, স্বামী আসে না বলে, যা তোকেই পাঠিয়ে দিলাম তোর স্বামীর কাছে। ইরফান মায়রাকে সোজা করে দাঁড় করিয়ে চিন্তিত কণ্ঠে বলে, পড়ে যাচ্ছিলে কিভাবে? মায়রা ইরফানের দিকে তাকালো, কিছু বলল না। বা দিকে খাড় বাকিয়ে মিলার দিকে কটমট চোখে তাকালো। মিলা হাত দিয়ে বাই বাই দেখিয়ে পাশ দিয়ে বেরিয়ে গেল। ইরফান মায়রার গালে হাত দিয়ে বলে, তোমার কি সিক লাগছে বার্ডফ্লাওয়ার? মায়রা ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। নিজে থেকেই ইরফানের হাত ধরে বাইরে যেতে যেতে বলে, আমি ঠিক আছি, আসুন। ইরফান মায়রাকে তার দিকে ফিরিয়ে কোলে নিতে গেলে মায়রা দ্রুত পিছু গিয়ে রে তাকায় ইরফানের দিকে। ইরফান বিরক্ত হয়। মায়রাকে টেনে আনলে মায়রারে গে বলে, উফ, একদম কোলে নিবেন না। আমাকে কি আপনার বাচ্চা লাগে? যেখানে সেখানে কোলে নিতে আসেন। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, তুমি সিক, এসো। মায়রা ইরফানকে ঠেলে বলে, হ্যাঁ তো আমি ঠিক আছি। মিলা আমাকে ধাক্কা দিয়েছিল। থাকেন তো ফোনের মধ্যে, কিছুই তো চোখে পড়ে না। ইরফান গম্ভীর গলায় বলে, আমি কাজ করছিলাম। মায়রার সাথে সাথে বলে, হ্যাঁ হ্যাঁ কাজই করুন। কাজ করতে করতে এই মহাবিশ্বকে উদ্ধার করুন। এখানে এসেছেন কেন? ইরফান ধমকে বলে, স্টুপিড, কি প্রবলেম? বাজে বকছ কেন? মায়রা ইরফানের দিকে এগিয়ে এসে বলে, আপনি আবার প্রমিসের কথা ভুলে গেলেন। ইরফান থতমত খেয়ে তাকায়, এক প্রমিসের জন্য একে আর কিছুই বলা যায় না। ফোঁস করে শ্বাস ফেলে মায়রার হাত ধরে এগিয়ে যেতে নিলে মায়রা ইরফানের হাত থেকে নিজের হাত ছুটিয়ে নেয়। ইরফান পিছু ফিরে তাকায় মায়রার দিকে। এই স্টুপিটের কি হয়েছে? তাকে ধরতেও দিচ্ছে না। মায়রা ইরফানকে পাত্তা না দিয়ে ইরফানের পাশ কাটিয়ে দুপোথাপ পা ফেলে গাড়ির দিকে এগিয়ে যায়। ইরফান চল শক্ত করে মায়রাকে দেখল। মায়রার পিছু পিছু সেও যায়। মায়রা একা একাই গাড়িতে উঠে বসে। এরপর গাড়ির ড্যাশবোর্ডের উপর তার ব্যাগ রেখে দেয়। তার ভালো লাগছে না কিছু। সে বিরক্ত কেন যেন। বেশ অনেকদিন থেকেই ইরফানের ব্যাপার নিয়ে মায়রা ডিস্টার্ব। তার মাথায় কী সব আজাইরা চিন্তা আসে। ইরফান ড্রাইভিং সিটে বসে গাড়ির গ্লাস উঠিয়ে দেয়। এরপর মায়রাকে টেনে তার কোলে বসায়। মায়রা ইরফানকে ফলে পাশের সিটে বসতে চাইলে ইরফান হাতে শক্ত করে মায়রাকে চেপে ধরে। মায়রা মোচামুচি করে বলে, ছাড়ুন আমায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রাকে দেখে। মায়রার নড়াচড়া বাড়লে তার হাতের বাঁধন শক্ত হয়। বিরক্ত হয়ে বলে, ছাড়বেন আপনি? ইরফান স্বাভাবিক গলায় বলে, ন। মায়রা কিছু বলার আগেই ইরফান মায়রার গালে হাত রেখে নরম সুরে বলে, কি হয়েছে বার্ডফ্লাওয়ার? তুমি ডিস্টার্ব কেন? মায়রা শান্ত হয়ে তাকায় ইরফানের দিকে। ইরফান ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে মায়রার নাকে জমা বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। মৃদুস্বরে বলে, আই থিঙ্ক তুমি আমার উপরে আছো। বাট হয়। মায়রা মুখ ফিরিয়ে নিল। ইরফান মায়রার মুখ আবারও তার দিকে ফেরালে মায়রা চোখ নামিয়ে রাখে। মুখ ফুলিয়ে বলে, আপনি আমাকে ভুলে গিয়েছেন। ইরফান বিস্ময়ে চোখে তাকায় মায়রার দিকে। সে তার বার্ডফ্লাওয়ারকে ভুলে গিয়েছে। এটাই শোনার বাকি ছিল। এর সাথে স্টুপিড নামটা যে পারফেক্ট যায়, এটা তো এই স্টুপিড পদে পদে প্রভু করে ছাড়ে। ইরফান বিড়বিড় করে, স্টুপিড গার্ল। মায়রা ইরফানের দিকে চেয়ে সরু চোখে চেয়ে বলে, কি বললেন? ইরফান মায়রার দিকে চেয়ে থাকে কিছু সময়। এরপর গাড়ি স্টার্ট দিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, ইউ আর আ স্টুপিড গার্ল, ইট ট্রু। অ্যান্ড আই ডোন্ট লাইক ইউ, ইট শো ইভেন মোর ট্রু। ইরফানের কথা শুনে মায়রা আরও গাল ফুলায়। এমনিতেই সে একটা ব্যাপার নিয়ে ভেবে বিরক্ত, তার মধ্যে ইরফান আবার বলছে তাকে পছন্দ করে না। জীবনেও স্বীকার করবে তাকে পছন্দ করে। তোত্তারা কি না? মায়রা পিছু ফিরে বলে,
সে তো আমিও আপনাকে পছন্দ করি না। আমার কলেজে অনেক ফ্রেন্ড হয়েছে। ওই তো সেকেন্ড ইয়ারে এক্সাম দেওয়ার সময় আমার চারপাশে কে কে বসেছিল শুনবেন। সজীব, সবুজ, সুজন, সামিন, সিজান আরও অনেক আছে। সবাই আমার খুব ভালো বন্ধু। ওদের সবাইকে আমি খুব পছন্দ। ইরফান সাথে সাথে গাড়ির ব্রেক কষে মায়রার সামনের দিকে ধাক্কা খেতে নিলে ইরফান শক্ত হাতে মায়রাকে আগলে নেয়। ডান হাতে মায়রার চোয়াল ধরে তার দিকে ফিরিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ওদের তুমি পছন্দ দেন কি? মায়রা ইরফানের হাত সরাতে চাইলে ইরফান বা হাতে মায়রার হাত চেপে ধরে বলে, এত সাহস কোথায় পেয়েছ? আমার কোলে বসে কতগুলো ছেলের নাম নিয়েছ, কোনো আইডিয়া আছে? ওদের সাথে তুমি কথা বলো। মায়রা উপর নিচ মাথা নেড়ে সম্মতি জানায়। ইরফান রে গাড়ির স্টিয়ারিংয়ে একটা পপ রমে রে বলে, হোয়াট দ্য হেল? মায়রা চাকি দিয়ে ওঠে। তবে এরাও পেল না। মিনমিন করে বলে, আপনিরা গো করছেন কেন? আমি তাদের সবাইকে যেমন পছন্দ করি, ওরাও আমাকে খুব পছন্দ করে। ভালোবেসে আমার একটা নামও দিয়েছে। ও, ইরফান করা ধমক দেয়। শাট আপ। মায়রা কেঁপে ওঠে। ইরফান ডান হাতে মায়রার গাল চেপে গে বলে, স্টুপিড গার্ল, আর একটা কথা বললে এই মুখ ভেঙে দিব। মায়রা ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়রার দৃষ্টি দেখে কেমন শান্ত হয়ে যায়। মায়রার গাল ছেড়ে ফুস করে শ্বাস ফেলে, আর চোখে মায়রার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, আমাকে ডাকলে আমি বকব, কিছু করার নেই। ইরফানের কথা শুনে মায়রার ভীষণ হাসি পায়, কিন্তু হাসল না, চেপে রাখল নিজের মাঝে। ইরফান গলা চেড়ে বলে, ওদের সাথে তুমি সত্যি কথা বলো। মায়রা অবুঝ বাচ্চার ন্যায় মাথা উপর নিচ করল। ইরফান রেগে তার ডান হাত মুষ্টিবদ্ধ করল। শক্ত চোখে তাকায় মায়রার দিকে। মায়রা ইরফানের মুষ্টিবদ্ধ হাতের দিকে তাকালো। তার হাসি পাচ্ছে। ইরফান রাগছে ঠিকই, কিন্তু ঝাড়তে পারছে না। ফলে ইরফানের একটা অদ্ভুত অশান্তি হচ্ছে, যেটা মায়রার কাছে বেশ ভালো লাগছে। ইরফান শক্ত গলায় বলে, তোমার স্টাডি এই পর্যন্তই, ফাইনাল। মায়রা চোখ বড় বড় করে তাকায়। হায় হায়, এই লোকটা সত্যি সত্যি তার পড়াশোনা বন্ধ করে দিবে নাকি? খুব ভালোই চেনা আছে ইরফানকে। মায়রা দ্রুত বলে ওঠে, না না, আমি পড়ব। ইরফান গম্ভীর গলায় বলে, ন। মায়রার সাথে সাথে বলে, হ্যাঁ। ইরফান দাঁতে দাঁত পিষে বলে, বেডরুমে 24 আওয়ার্স পড়বে, নট কলেজ। মায়রা কাঁদো কাঁদো মুখ করে বলে, বেডরুমে বসে পড়লে আমাকে এইচএসসির সার্টিফিকেট কে দিবে? শিক্ষামন্ত্রীর কি আমার শ্বশুর হয় যে সে আমাদের বেডরুমে এসে সার্টিফিকেট দিয়ে যাবে? ইরফান বিরক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা মনে মনে হেসে বলে, শিক্ষামন্ত্রীর কি ছেলে আছে? আপনি কি জানেন? ইরফান বুঝল, এই স্টুপিড তার সাথে বাদরামি করছে। পকেট থেকে ফোন বের করে কারো নাম্বার বের করে। মায়রা ইরফানের ফোনের দিকে তাকালে দেখল স্ক্রিনে লেখা, হান্নান আঙ্কেল, কলেজ প্রিন্সিপাল। মায়রা চোখ বড় বড় করে তাকালো। এটা তাদের কলেজ প্রিন্সিপাল। তাদের প্রিন্সিপাল স্যার ইরফানের খুব ভালো পরিচিত। মায়রা জানে, সত্যি সত্যি ফোন করে বলবে সে পড়বে না। মায়রা ইরফানের হাত থেকে ফোন কেড়ে নিয়ে দ্রুত কল কেটে দিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলে, এমন করছেন কেন? আমি তো এমনি বলেছি। আমি স্বনামের কোনো ছেলেকেই চিনি না, সত্যি বলছি। আমার একমাত্র বান্ধবী মিলা, আর কেউ নেই। আমি পড়ব, প্লিজ। ইরফান সামান্য ঠোঁট বাঁকালো। এই পুচকি মেয়ে কখন থেকে তার মাথায় টুপি পরাচ্ছিল, বিড়বিড় করল, স্টুপিড বাদর। এরপর গম্ভীর গলায় বলে, কান ধর। মায়রা অবাক হয়ে বলে, কেন? ইরফান হাত বুকে আড়াআড়ি ভাবে গুজে বলে, আমি বলেছি তাই। মায়রা গে বলে, আপনার কান আপনি ধরুন। ইরফান মায়রার হাত থেকে তার ফোন কেড়ে নিলে। মায়রা ইরফান হাত ধরে বলে, না না, কল করবেন না। ধরছি ধরছি। ইরফান গম্ভীর গলায় বলে, ফাস্ট। মায়রা অসহায় মুখ করে বলে, আপনার কান ধরি। ইরফান চোখ পাকিয়ে তাকায় মায়রার দিকে। এই বাদরকে কি করা উচিত? মায়রা মেকি হেসে বলে, ওভাবে তাকাচ্ছেন কেন? আমার কানই ধরছি। কথাটা বলে ইনোসেন্ট ফেস বানিয়ে আলতো হাতে তার কান দুটো ধরে মনে মনে বিড়বিড় করে, আপনাকে যদি করলার জুস না খাইয়েছি, আমার নামও মায়রা নয়। খারাপ লোক। ইরফান চোখ ছোট ছোট করে বলে, কি বলছো? মায়রা দিকে মাথা নেড়ে বলে, কিছু না, কিছু না। ইরফান মনে মনে হাসল। নিজেকে স্বাভাবিক করে বলে, বলো, আর বাদরামি করব না। মায়রা কিছু বলে না। ইরফানের উপর রাগ লাগছে। তাকে জোকার বানানো হচ্ছে।
মায়রাকে চুপ দেখে ইরফান তার ফোন স্ক্রোল করতে করতে বলে, বুঝেছি, তুমি পড়তে চাইছো না। মায়রার সাথে সাথে বলে ওঠে, আর বাদামি করব না। ইরফান তার ফোনের ক্যামেরা অন করে মায়রার দিকে তাক করে রাখে। মায়রা বোঝেনি। ইরফান গম্ভীর গলায় বলে, আবার বলো। মায়রা দাঁত কটমট করে তাকায় ইরফানের দিকে। ও হলো, তার সাথে কেমন করছে? ইরফানের গম্ভীর স্বর, ফাস্ট বলো। মায়রা মুখটা ছোট করে বলে, আর বাদামি করব না। ইরফান ঠোঁট বাঁকালো। ক্যামেরা অফ করে ফোন প্যান্টের পকেট রেখে মায়রাকে টেনে জড়িয়ে ধরল। মায়রা মুখ ফুলিয়ে রেখেছে। ইরফান মায়রার মুখ উঁচু করে মৃদু হেসে বলে, কিউট লাগছিল। মায়রা বুঝল সে কান ধরেছিল, তখনকার কথা বলছে। খারাপ লোক রে দিয়ে বলে, আর আপনাকে হনুমানের মতো লাগছে। ইরফান কিছু বলল না। মায়রার হিজাবের নিচ দিয়ে হাত দিয়ে মায়রার গলার ভাঁজে হাত রাখে। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান মায়রার পুরো মুখের দৃষ্টি বুলিয়ে ঠান্ডা গলায় বলে, হাসব্যান্ডের প্রশংসা করতে হয়, বুঝেছ বউ। মায়রার দৃষ্টি নামিয়ে নেয়। ইরফান বা হাত মায়রার পিছন দিক থেকে এনে মায়রার চিবুকে হাত রেখে মায়রার মুখ তার দিকে এগিয়ে আনে। মায়রা ইরফানের দিকে তাকায়। ইরফান চোখের পলকে মায়রার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। বেশ কিছুক্ষণ পর মায়রাকে ছেড়ে দিলে মায়রা ইরফানের বুকে মুখ লুকায়। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসল। এরপর গাড়ি স্টার্ট দেয়। বাড়ি পৌঁছালে মায়রাকে একইভাবে তাকে জড়িয়ে থাকতে দেখে মৃদুস্বরে বলে, বার্ডফ্লাওয়ার বাসায় এসেছি, ফার্স্ট ভেতরে যাও, আমার অফিস যেতে হবে। মায়রা মাথা উঁচু করে তাকালো। ইরফান মায়রার দিকেই চেয়ে জনের চোখাচোখি হলো। মায়রা ইরফানকে ছেড়ে সোজা হয়ে বসে মৃদুস্বরে বলে, আপনি কখন আসবেন? ইরফান একটু ভেবে বলে, বলতে পারছি না। হয়। মায়রা মিনমিন করে বলে, আজকে একটু 9টার মধ্যে আসবেন। কথাটা বলে মায়রা মাথা নিচু করে নেয়। সে এভাবে কখনো বলেনি ইরফানকে। তাই কেমন যেন যা লাগলো। ইরফান অবাক হয়ে তাকায় মায়রার দিকে। মায়রা ইরফানের কোল থেকে নামতে গেলে ইরফান মায়রাকে টেনে শক্ত করে হাতে জড়িয়ে নেয়। এরপর মায়রার গালের সাথে গাল লাগিয়ে মৃদুস্বরে বলে, আসবো বউ। মায়রা ঢোক গিলে। ইরফান মৃদু হাসল। তার তো যেতেই ইচ্ছে করছে না। আসবে কি? মায়রার গালে ঠোঁট দাবিয়ে রাখে। ওভাবেই বেশ অনেকক্ষণ থাকে। এরপর মায়রাকে নিয়ে গাড়ি থেকে বের হয়। মায়রাকে কোল থেকে নামিয়ে দাঁড় করিয়ে দিলে মায়রা ইরফানের দিকে একবার তাকিয়ে দ্রুতপায় বাড়ির দিকে যায়। ইরফান হাত প্যান্টের পকেট রেখে মায়রার প্রস্থান দেখল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। মায়রা তার শাশুড়ির থেকে জেনি ইরফানের পছন্দের একটি খাবার রান্না করেছে। এই নামের আগে শোনেনি সে। কিমুচি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস তো শুনেছিল, কিন্তু কিমুচি শোনেনি। রুমা নেওয়াজের কাছে শুনেছে ইরফানকে এই খাবার মাঝে মাঝেই তিনি রেঁধে দেন। ইরফান বেশ পছন্দ করে খায়। আরও কিছু আছে, কিন্তু মায়রার এই একটা খাবার রাতেই জীবন শেষ। সে তার শাশুড়ির থেকে দেখে দেখে নিজেই রেঁধেছে। রান্নায় সে একদমই কাঁচা। তার মা তাকে কখনো রান্নাঘরে যেতে দেয়নি। ভাতের পানি কতটুকু দিতে হয়, মেয়েটি এটুকুও জানে না। তার মা তাকে কখনো কোনো কাজে হাত লাগাতে দেয়নি। মায়রার কথাগুলো ভেবে হাসল। কিন্তু এদিকে রান্নায় অপটু হওয়ায় যা রান্না করেছে সেই খাবার ততটা ভালো হয়নি। যদিও তার শ্বশুর শাশুড়ি প্রশংসা করেছে, কিন্তু মায়রার অত ভালো লাগেনি। তার মধ্যে তার ডান হাতের কবজির উপর দিকে বেশ খানিকটা জায়গায় তেল ছিটে এসে পড়ে গিয়েছে। রুমা নেওয়াজ মলম দিয়ে দিয়েছেন, তবুও জ্বলছে বেশ। মায়রা বেডের উপর বসে আছে। ঘড়িতে সময় 8টা। মায়রা বেড থেকে নেমে ওয়াশরুমে গিয়ে অজু করে বের হয়। এরপর আবার হাতে মলম দিয়ে এশার নামাজ পড়ে নেয়। নামাজ শেষে ঘরের দরজা আটকে দেয়। এগিয়ে গিয়ে কাভার থেকে কফি ব্রাউন কালারের সিল্কের শাড়ি বের করে। সময় নিয়ে শাড়িটি খুব সুন্দর করে জড়িয়ে নেয় মায়রা। কুচি করে পড়েছে। বাম কাঁধে আঁচল ছেড়ে দিয়েছে। শাড়ি পরা শেষে আয়না থেকে পিছন দিকে গিয়ে নিজেকে দেখল। ভালো লাগছে। এরপর তার বিয়েতে পাওয়া অনেক অনেক সাজার জিনিস পেয়েছিল, তার মধ্যে প্রায় অর্ধেকটা বের করে। এত এত জিনিস দিয়েছিল ইরফানদের বাড়ি থেকে। মায়রা প্রথম দেখে মাথায় হাত দিয়ে বসেছিল। মনে হয়েছে তাকে দোকান তুলে এনে দিয়েছে সবাই মিলে। এসব ভাবনা রেখে মায়রা খুব সুন্দরভাবে নিজেকে সাজায়। চুলগুলো হাত খোপা করে নেয়।
নিজেকে পরিপাটি করে মাইরার ঘড়িতে দেখল সকাল 9টা বেজে 10 মিনিট বাজে। ইরফান হয়তো এখন আসবে। মাইরা ব্যস্ত হাতে সব গুছিয়ে রাখল। হিল্ড, গত 2.5 ঘন্টা যাবৎ মাইরা উদাস মনে বেকনিতে দাঁড়িয়ে আছে। ইরফান আসেনি। মাইরার এত মন খারাপ কখনো হয়নি। আসলে তো এভাবে কখনো অপেক্ষা করেনি ইরফানের জন্য। ইরফান তো বলেছিল আসবে। তাকে বলে মানুষটা কি ভুলে গিয়েছে। মাইরা ইরফানকে অনেকবার কল করেছে, তার কলটাও রিসিভ করেনি ইরফান। মাইরা আবারও ইরফানকে কল দেয়। এবার কল কেটে যায় ওপাশ থেকে। মাইরা না পেরে ফুপিয়ে ওঠে। আসবে না, তাহলে বলল কেন আসবে? আর এখন ফোন তুলছেও না। আবার কেটে দিল। মাইরা দুঃখ হাতে চোখ মুছে ফারাহ ফোনে কল করে। ডট। ফারাহ বেডের উপর বসে খাচ্ছিল, পাশেই শুদ্ধ বসে কথা বলছে নাসিমের সাথে। কথা বলার ফাঁকে ফাঁকে ফারাহকে জ্বালায়। ফারাহ রে গিয়ে তাকায়। মনে হচ্ছে এই লোক বাচ্চা। শুদ্ধ হাসতে হাসতে কথা বলে। হঠাৎই ফারাহ রদিকে তার ডান হাত এগিয়ে নিলে ফারাহ নিচু হয়ে হয়ে শুদ্ধর হাতে রে ধরে। শুদ্ধ চেঁচিয়ে ওঠে, অমাগো, এই রাক্ষসী আমার হাত ছাড়ো। ইস! ফারাহ শুদ্ধর হাত ছেড়ে রে দে বলে, আরেকবার যদি জ্বালিয়েছ তাহলে খাবই না আমি বলে দিলাম। শুদ্ধ অসহায় মুখ করে বলে, শোন নাসিম, আমার জন্য বিদেশি মেয়ে দেখ, যে আমাকে নাকা রিয়ে শুধু চুমাবে। ওপাশ থেকে নাসিম হেসে বলে, তুই কি মানুষ হবি না? বউটাকেও শান্তি দিস না। ফাইজের কাছে বিচার দিচ্ছি আমি দাঁড়া। ফারাহ হাতের প্লেট বেডের উপর ঠাস করে রেখে ধুপোথাপ পা ফেলে রুমের বাইরে যায়। শুদ্ধ নাসিমকে কোনোরকমে বলে কল কেটে দৌড় দেয় ফারাহ পিছু। নিশ্চিত অন্য ঘরে গিয়ে দরজা আটকাবে এই মেয়ে। তখন কেলেঙ্কারি হয়ে যাবে। সত্যি সত্যি ফারাহ পাশের রুমে গিয়ে দরজা আটকাচ্ছিল। শুদ্ধ জোর করে ফারাহকে টেনে জড়িয়ে ধরে। ফারাহ মোচামুচি করে বলে, ছাড়ো আমায়। যাও বিয়ে কর আরো 100টা। ছাড়ো বলছি। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, না না, আমার চুমাচুমি লাগবে না। ফারাহ পাখি রাত লেও তাকেই লাগবে। আমার পাখি তুমি। ফারাহ ফোন বাজলে ফারাহ শুদ্ধকে ঠেলে বলে, ছাড়ো। শুদ্ধ ফারাহ গালে চুমু খেয়ে বলে, আবার ছাড়াছাড়ি। আর বলবো না। আমার একটা মাত্র বউ তুমি। তোমাকে আমি গরুর। ফারাহ কটমট চোখে তাকালে শুদ্ধ মেকি হেসে বলে, সত্যিকার ডার্ক চকলেট কিনে দিব। এভাবে তাকাও কেন? ছাড়ো, আমার ফোন বাজছে। শুদ্ধ আর কিছু বলল না। ফারাহকে ছেড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বউটাকে রাতে কাছে থাকার জন্য কত তেল মালিশ করা লাগে। আহারে, বিয়ে করেও তার অনেক কষ্ট। ফারাহ মাইরার ফোন দেখে রিসিভ করলে মাইরা ওপাশ থেকে বলে, আপু শুদ্ধ ভাইয়াকে একটু বলবে, উনার ভাই কোথায়? ফারাহ শুদ্ধকে জিজ্ঞেস করলে সে জানায়, ইরফান তার অফিসে। সে আসার আগে ইরফানের অফিসে গিয়েছিল। মাইরার কথাটা শুনে কল কেটে দেয়। মাইরার সকাল 11:30 থেকে আরও 2.5 ঘন্টা অর্থাৎ 2টা পর্যন্ত অপেক্ষা করল ইরফানের জন্য। বেলকনির কোনায় হাঁটু মুড়ে বসে বসে কতক্ষণ যে কাঁদল মেয়েটা। এত কষ্ট লাস্ট কবে হয়েছিল মাইরা বুঝে পায় না। খোপা করা চুলগুলো পিঠ ছড়িয়ে মেঝে ছুঁয়েছে। মাইরা ফুপিয়ে কাঁদতে কাঁদতে বিড়বিড়িয়ে বলে, আপনি আসবেন না শিসওয়ালা। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। ঘড়িতে তখন রাত 2:35। ইরফান গাড়ি গ্যারেজে রেখে এক প্রকার দৌড়ে বাড়ির ভেতর প্রবেশ করে। কাছে চাবি থাকায় প্রবলেম হয়নি। কোনো দিকে তাকালো না ছেলেটা। 3-4টে করে সিঁড়ি বেয়ে উপরে উঠে সোজা তার ঘরে যায়। দরজা ঠেলে দ্রুত ভেতরে প্রবেশ করলে দেখল মায়েরা ঘরে নেই। দ্রুত পায়ে বেকুনিতে গেলে পায়ের সাথে কিছু ধাক্কা লাগে। ইরফান নিচু হয়ে তাকালে মায়রাকে দেখে সাথে সাথে হাঁটু মুড়ে বসে মায়রাকে আগলে নেয় তার সাথে। সময় ব্যয় না করে মায়রাকে কোলে তুলে ঘরে এনে বেডে শুয়ে দেয়। মায়রার দিকে তাকালে তার ভ্রু কুঁচকে যায়। মেয়েটার শরীর কেমন যেন একদম ছেড়ে দেয়া। মায়রার হাতের সাথে ধাক্কা লাগে, কী সব যেন ছিটকে পড়ে যায় টাইলসের উপর। মৃদু শব্দ ভেসে আসে। ইরফান বিস্ময়ে চোখে তাকালো। সাথে সাথে মায়রার দিকে তাকিয়ে মায়রার গালে হাত দিয়ে ডাকে, বার্ড ফ্লাওয়ার। মায়রার সাড়া নেই। ইরফান রোগ গিলে মায়রার গালে আলতো হাতে পপ দিয়ে ডাকে, বার্ড ফ্লাওয়ার কি হয়েছে তোমার? ওঠো। মায়রার কোনো সাড়া নেই। ইরফান ভীত হয়।
বেডসাইড টেবিলের উপর থেকে গ্লাস নিয়ে মায়রার মুখে পানি ছিটিয়ে দিলেও মায়রার কোনো সাড়া না পেয়ে ইরফান হাতের গ্লাস ছুঁড়ে ফেলে। মায়রাকে টেনে তার বুকে জড়িয়ে নেয়। কাঁপা কণ্ঠে বলে, আই বার্ডফ্লাওয়ার, চোখ খোলো। সরি। মায়রার শরীর ছেড়ে দেয়া। ইরফানের শরীর কাঁপছে। মায়রার গালে হাত দিয়ে অসহায় কণ্ঠে ডাকে, লিটল গার্ল, প্লিজ কিছু বলো। মায়রার কোনো সাড়া না পেয়ে ইরফান মায়রাকে শক্ত করে বুকে জড়িয়ে নিয়ে আবারও কম্পিত স্বরে বলে, আই বউ, এই তো আমি এসেছি। চোখ খোলো প্লিজ। সরি বউ।